জুলাই জাতীয় সনদ 2025-এর সংশোধিত খসড়া যেটা আমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, আমরা আমাদের দলের পক্ষ থেকে গত 20 তারিখে সেটা আমাদের জবাব মতামত সহ দিয়ে দিয়েছি। তার মধ্যে যেটা অঙ্গীকারনামার অংশ আছে শেষ 2 পৃষ্ঠা, সে অঙ্গীকারনামার কিছু কিছু বিষয় আমাদের কাছে একটু অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য মনে হয়েছে এবং ক্ষেত্রমতে এটা অসাংবিধানিক বলে মনে হয়েছে, সেটা আমাদের মতামত দিয়েছি। বিকল্প প্রস্তাবের ক্ষেত্রে আমরা যখন আলোচনা হবে তখন আমরা আমাদের বিকল্প প্রস্তাব দিতে পারব। যেই প্রস্তাব বৈধ হবে, আইনানুগ হবে এবং সাংবিধানিক বিধান মতে হবে বা সাংবিধানিক প্রক্রিয়ায় হবে, সেটা আমরা গ্রহণ করব আলাপ আলোচনার মধ্য দিয়ে। আমরা সবসময় বিশ্বাস করি জাতীয় ঐকমত্য কমিশনের আলাপ আলোচনার মধ্য দিয়ে যেভাবে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে বলা যায়, সেটার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও সবাই আমরা আলোচনার মধ্য দিয়ে একটা বৈধ আইনি প্রক্রিয়া বের করতে পারব। এ নিয়ে যে সমস্ত আলাপ আলোচনা শোনা যাচ্ছে, বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছেন ঐকমত্য কমিশন, পত্রিকায় দেখলাম যেগুলো এসছে, তার মধ্যে অনেকগুলো মতামত উঠে এসছে। সেগুলোর বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা যখন হবে তখন বলবো। আর অন্যান্য প্রতিক্রিয়া আমরা ইতিপূর্বেও দিয়েছি যে এমন কোনো প্রস্তাব দেওয়া যাবে না যে কোনো রাজনৈতিক সমঝোতার দলিল সংবিধানের উপরে স্থান পায়। এমন কোনো প্রস্তাব গ্রহণযোগ্য হবে না যে এই বিষয়ে কোনো আদালতে প্রশ্নই উত্থাপন করা যাবে না, সেটা সঠিক হবে না। আর এমন কোনো বিষয় উত্থাপিত হতে পারে, এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না যেটা যে শুধুমাত্র এখতিয়ার নির্ধারণ করে দেয়া হবে যে সুপ্রিম কোর্ট এটার ব্যাখ্যা দিতে পারবে। এগুলো আইনানুগ বিষয়, সাংবিধানিক বিষয় আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জায়গায় আসতে পারবো। তবে সংবিধানের বাইরে যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো ঐকমত্যের ভিত্তিতে নির্ধারিত হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে সরকার সবসময় মুক্ত স্বাধীন। তারা এখনই যে সমস্ত অর্ডিন্যান্স এবং নির্বাহী আদেশের মধ্য দিয়ে সেগুলো বাস্তবায়ন করছে, সেটা চালু থাকতে পারে এবং নির্বাচনের আগেই যথেষ্ট সময় আছে, সেই সময়ের ভিতরে সেগুলো বাস্তবায়ন হবে। শুধুমাত্র সংবিধানের অংশগুলো যেগুলো সংশোধিত হবে সেটার বৈধ প্রক্রিয়া দিন শেষে পরবর্তী পার্লামেন্টেই অনুমোদনের জন্য যেতে হবে। তো সুতরাং এটা যেন আমরা সবাই বিবেচনায় নেই। আশা করি সকল রাজনৈতিক দল তারা আলোচনার মধ্য দিয়ে একটা জায়গায় আসতে পারবে যেটা গ্রহণযোগ্য হবে। দেশের সাংবিধানিক আদেশ নিয়ে দু একটা পত্রিকায় আমি দেখেছি এরকম একটা রিভিল্ড হয়েছে যে মতামত কেউ কেউ দিয়েছে যে কনস্টিটিউশনাল অর্ডারের মধ্য দিয়ে এই সংস্কার প্রস্তাবগুলো কার্যকর করা যায় কিনা। তো কনস্টিটিউশনাল অর্ডার বলতে এটা অর্ডিন্যান্সও বোঝায় না। সাধারণত কনস্টিটিউশনাল অর্ডারগুলোকে প্রোক্লেমেশন বলা হয়ে থাকে। যে সময় কনস্টিটিউশন বহাল থাকে না, স্থগিত থাকে, তখন সামরিক শাসনের সময় অথবা অন্যান্য অবস্থায় যখন সংবিধানকে স্থগিত করা হয়, তখন কনস্টিটিউশনাল অর্ডারের দরকার হয় রাষ্ট্র পরিচালনার জন্য। কিন্তু সেই অর্ডারগুলো পরবর্তী পার্লামেন্টে রেটিফিকেশন করতে হয় অথবা সাংবিধানিক সংশোধনের মধ্য দিয়ে সেটা বৈধতা দিতে হয়। আমাদের তো একটা কনস্টিটিউশন এখন আছে এবং কনস্টিটিউশনটা চালু আছে, স্থগিত করা হয়নি। এই কনস্টিটিউশন অনুসারেই সরকার শপথ নিয়েছে এবং কনস্টিটিউশন অনুসারেই বর্তমানে জুডিশিয়ারি চলছে, প্রশাসন চলছে, সব কিছু চলছে। তো এই অবস্থায় কনস্টিটিউশনাল অর্ডার ইস্যু করারই তো কোনো মৌকা নাই, প্রয়োজনীয়তাও নাই। এমন না যে এই কনস্টিটিউশনের বিধানগুলো যেগুলো সংশোধিত হবে সেগুলো আজকেই ইন অ্যাকশনে না থাকলে রাষ্ট্র চলছে না, এমন কোনো পরিস্থিতি তো নাই। রাষ্ট্র চলছে, সাংবিধানিকভাবেই চলছে। কিন্তু আমরা যে সমস্ত বিধানগুলো সাংবিধানিক পরিবর্তনগুলো আনতে চাই সংস্কারের জন্য, সেই বিধানগুলো তো ঐকমত্য সৃষ্টি হলেই সেটা পরবর্তীতে বাস্তবায়ন হবে, তখন রাষ্ট্র সেইভাবে চলবে। সাপোজ আমরা কেয়ারটেকার সরকারের বিধান বহাল হোক, সেই জন্য দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করেছি, সেটা জাতি একমত হয়েছে, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু বর্তমানে কি কেয়ারটেকার সরকার আছে? নাই। কেয়ারটেকার সরকার হবে কখন? যখন আমরা সাংবিধানিকভাবে সেটা ধারণ করব, তার পরবর্তী নির্বাচন কেয়ারটেকার হবে। কিন্তু এখন তো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা নির্বাচনে যাচ্ছি। তো সুতরাং এই বিষয়ে তো কারো কোনো দ্বিমত নেই। তা এখন এই বিধানগুলো আজকেই যদি বহাল হয়,
তাহলে একটা সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হবে কনস্টিটিউশনের সাথে বর্তমানে, সেটা সঠিক হবে না। আরও অনেক বিধান আছে, জুডিশিয়ারির ক্ষেত্রে বিধান আছে যেগুলো আমরা একমত হয়েছি, রাষ্ট্রপতির ক্ষমতায়নের বিধান আছে যেগুলো আমরা একমত হয়েছি। সেগুলো যদি আজকেই কার্যকরিতা দিতে হয় তাহলে চালু বর্তমান সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে, এটা কখনোই আমরা কামনা করতে পারি না। সুতরাং যে বিধানগুলো দিন শেষে পার্লামেন্টে গৃহীত হওয়ার পরেই কার্যকর হবে সেগুলো আমরা নির্ধারণ করে একমত হই, এবং সেই বিষয়ে একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হয়েছে অলরেডি। বাস্তবায়নের জন্য আমরা আমাদের অনেক বিকল্প প্রস্তাব আমরা দিয়েছি, সামনে আরও দেব। বাস্তবায়নের জন্য যেটা সবাই এগ্রিড হবে সেই জায়গায় আমরা যাব। সাংবিধানিক বিষয়গুলো যেহেতু ঐকমত্য হয়েছে, পরবর্তী সংসদ সেটি কি ওই যে যেভাবে উত্থাপন হয় তা একটা তৃতীয়াংশ ভোটেই পাস হবে সেই প্রক্রিয়াই হবে নাকি একটা বিদ্যমান সংবিধানের বিধান এবং সামনে প্রস্তাবিত যে সমস্ত সংশোধনী প্রস্তাব এসছে তার মধ্যে নিম্নকক্ষে 2/3 ভোটের মধ্য দিয়েই সংবিধানের সংশোধনী গৃহীত হবে, এই ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা হয়নি। তবে এখানে যে সমস্ত বিধানের পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে গণভোট প্রয়োজন হবে। যেমন সংবিধানের প্রস্তাবনা, মূলনীতি আর্টিকেল 8, 48, 56 অ্যান্ড আর্টিকেল 142 ইটসেলফ, যেটা সংবিধান সংশোধনের প্রক্রিয়া, এগুলোতে যদি কোনো পরিবর্তন আসে পরবর্তীতে গণভোটের বিধান আছে, সেটা হবে বিফোর সাইন বাই দি প্রেসিডেন্ট। আর আমরা 2টা প্রভিশন আমরা প্রস্তাব করেছি এবার, যে কেয়ারটেকারের প্রভিশনগুলো আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদ, এইগুলো যদি কেউ ভবিষ্যতে পরিবর্তন করতে চায় সেই ক্ষেত্রেও 2/3 মেজরিটিতে পাশ হওয়ার পরেও গণভোটে যেতে হবে, সেটা আমাদেরই প্রস্তাব। তো সুতরাং এখন কিভাবে সংবিধান সংশোধনী হবে সেখানে কোনো বিকল্প প্রস্তাব কারো নেই, সেটা যা আছে তাই। আপনারা তো বলছিলেন যে নির্বাচন, একটু আগে আপনি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন করতে সবাই একমত, কারোর মধ্যে দ্বিমত নেই, কিন্তু আপনারাও তো 2জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন, তাদের বিতর্কিত ভূমিকার কারণে এটা সবাই আসলে অনেকে সমালোচনা করেছেন। আগামী নির্বাচনে কি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব, বা অন্য কোনো সরকার বা অন্য কোনো নামে সরকার গঠন হবে কিনা, এই সম্ভাবনা বা সংশয় দিচ্ছে? আমরা এখানে কোনো জটিলতা সৃষ্টি করতে চাই না, জটিলতা আহ্বানও করতে চাই না। জাতি যেহেতু 2024-এর গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এক ঐক্যমত হয়ে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য মত দিয়েছে এবং তারা শপথ নিয়েছে এবং এই সরকার বৈধভাবেই চলছে। সুতরাং এই সরকার যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে, নির্বাচন ঘোষণা প্রস্তুতি নিচ্ছে, এই ধারাবাহিকতার মধ্যে আমরা কোনো রকমের আবার কোনো অসুবিধার সৃষ্টি হোক সেটা চাই না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজকেও যেটা সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশন রিভিউতে শুনানি ছিল, সেটা আশা করি সেখানে জনগণের পক্ষে রায় হবে। সেটা বহাল হওয়ার পরেও সেই বিধানটা পরবর্তী নির্বাচনের জন্য হবে, এই নির্বাচন নয়, আসন্ন নির্বাচনের জন্য নয়। এখন অন্তর্বর্তীকালীন সরকার তো বস্তুত বলতে গেলে কেয়ারটেকার সরকারি, তত্ত্বাবধায়ক সরকারি। তাদের প্রধান কাজ হচ্ছে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই তাদেরকে জনদাবির প্রেক্ষিতে এই সংস্কার আনতে হচ্ছে। বিচারের বিষয়টা আলাদা। বিচার যে সরকারই থাকুক আসুক, সবাইকে এই বিচার চালু রাখতেই হবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে যারা অভিযুক্ত আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী, সেটা আলাদা। তো সুতরাং সংস্কার এবং নির্বাচন এটা করতে হচ্ছে একটা জনগণের চাহিদার ভিত্তিতে, জাতির চাহিদার ভিত্তিতে এবং অভ্যুত্থানের প্রত্যাশা অনুসারে একটা সংস্কারকৃত রাষ্ট্র কাঠামো, সংস্কারকৃত রাষ্ট্র এবং জাতি বিনির্মাণ হোক, সেটা সবাই চায়। সেই জন্য এই কাজটা তত্ত্বাবধায়ক সরকারের আগের সময়ের এখতিয়ারের মধ্যে ছিল না, এই এখতিয়ারটা জনগণই সরকারকে দিয়েছে। তো সুতরাং এই ইন্টারিম গভর্নমেন্ট বস্তুত তত্ত্বাবধায়ক সরকারের রোল প্লে করলেও তাদের দায়িত্বটা একটু বেশি। সেই জন্য আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, ঘোষিত সময়ে নির্বাচনটা হবে এবং এটা অলরেডি মাঠে নির্বাচনের আবহাওয়া বিরাজ করছে। মানুষ নির্বাচনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, জনগণ এবং প্রার্থীরা জনসংযোগে ব্যস্ত আছে। তা আশা করি এর মধ্যে অন্য কোনো কিছু ভাববার অবকাশ নেই, এভাবেই নির্বাচনটা হবে, এই সরকারের অধীনেই হবে।
যদি কোনো দল নির্বাচনে না যেতে চায় সেক্ষেত্রেও কি নির্বাচন যথাসময়ে হবে? কোনো দল নির্বাচনে না যেতে চাইলে সেটা তার রাজনৈতিক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা বটে। তবে আমরা আশা করব জনপ্রত্যাশার বিরুদ্ধে যে কোনো দল এই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকবে সেটা খুব স্বাভাবিকভাবে এদেশের জনগণ নিবে না। কোনো যৌক্তিক কারণ যদি থাকে তারা সেটা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন, এমনকি মাঠেও তারা তাদের সে বক্তব্য দিতে পারে। কিন্তু আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আশা করি সেই ঝুঁকি কেউ নেবে না।